ভ্রমর যদি কাছে না আসে তাহলে কি ফুলের সৌন্দর্য সার্থক হয়? না গো মশাই না, আমি ফুল নই গো মশাই, ফুল নই। আমি একটা জল জ্যান্ত মেয়ে ছেলে। বিয়ের আগেই সমস্ত শখ আশা সব যদি পূরণ করে ফেলি, তাহলে বিয়ের পরে প্রেমের রংটা যে ধূসর হয়ে যাবে সৈকতদা। প্রেমের রং কখনো ধূসর হয় না বৃষ্টি। আমরা নিত্য নতুন রঙে রাঙাবো আমাদের অমর প্রেমকে, আর সেই অমর প্রেম দিয়ে আমরা নতুন করে সাজিয়ে রাখবো আমাদের মূল্যবান জীবন। তাহলে আমার কথা দাও, কখনো যে কোনো মুহূর্তেও তুমি আমাকে ভুলে যাবে না, বলো কথা দাও। এই কখনো ভুলবো না, কখনো ভুলবো না। পরের জন্য, এই জন্মে তো নয়, পরের জন্মে তোমায় আমি কোনোদিন ভুলতে পারবো না। আর সেই সঙ্গে তোমায় একটা কথা শোনাচ্ছি। কি কথা? আগামী সপ্তাহে আমি একটা বিশেষ নিউজ কভার করতে আমি বিদেশে যাচ্ছি, বেশ। আর সেখান থেকে ফিরে এসেই আমি তোমায় বিয়ে করবো। তাহলে আমিও তোমাকে এক কথা দিচ্ছি সৈকতদা, কোনো দিন কোনো পরিস্থিতিতে আমি তোমায় ভুলবো না, ভুলবো না। তবে এসো, সব পাকা যখন সম্পর্কই হয়ে গেল তখন আর দূরে কেন, এসো কাছে এসো। বই গেছে, বই গেছে তোমার কাছে সারা, বই গেছে তোমার কাছে সারা, এখন মানিক যখন আমার হয়ে গেছে, বই গেছে এখন মানিক যখন আমার হয়ে গেছে, বই গেছে তোমার কাছে ছন্দে ছন্দে দুলি আনন্দে, ছন্দে ছন্দে নাচি আনন্দে, আমি বন ফুল গো, আমি বন ফুল গো। ছন্দে ছন্দে দুলি আনন্দে, ছন্দে ছন্দে নাচি আনন্দে, আমি বন ফুল গো, আমি বন ফুল গো। বায়ুত গো একবারে ফাটাফাটি তিন মাইলি। কি তুই এখানে? তুই নিবি ফুল রে, ছন্দে ছন্দে দুলি আনন্দে, ছন্দে ছন্দে নাচি আনন্দে, তুই নিবি ফুল রে। না, তোকে ফুল দিতে হবে না, রাতে রাতে পেলে নিবি। তুমি নাও ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, ছন্দে ছন্দে নাচি আনন্দে, তুমি নাও ফুল গো। তুই এখানে কোন এসেছিস বল? ও একা একা পালিয়ে যাচ্ছে, রাস্তাঘাট যদি খারাপ কিছু হয়ে যায়, আমি বুকা নাকি, আমি ওর সঙ্গে যাবো। না না না, তোকে যা দরকার নেই, আমি ওকে বাড়ি পৌঁছে দিচ্ছি। হ্যাঁ পাকুটা কাল বুকা বিয়ে লাগে থতুর বালি দেখতে আছে নাকি? কি বললি? তুই দাঁড়া রে ভাই, ফোন ফোন তুই তুই তোকে ধর ধর ধর, এটা তুলতে তুলতে বাড়ি চলে যাও। দাদা বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। আমার কথা শুনছুন না? দাঁড়া রে ভাই, আমি যখন ডাকছি তোর কোনো চিন্তা নেই, তুই দাঁড়া দা দা দা। জানা জানা সৈকতদা শোনো, জানা আমি বুকা নাকি, নিজে না থেকে ভাইটাকে পাঠিয়ে দেবো? ফেরো, ফেরো বলছি, ওকে ফেরো। না, ও এখন তখন তুলতে তুলতে বাড়ি চলে যাবে, আর আমি এখানে বিদ্যুৎ একটু ভিজবো। কি বললে তুমি? না বলছিলাম ফুলটা কোথায় ঘুরবো, সামনে না পেছনে? সালা খাচ্চর, বলি ফুল গুজারা লোক পেলে না, কে বলেছে আমার সঙ্গে তোমাকে যেতে? কে বলেছে? আলে, দেখি আমি না গেলে তোমার সঙ্গে আমার ভাইয়ের বিয়েটা পাকা করবে কে? তুমি আমার বিয়ে পাকা করবে? হ্যাঁ গো, ভাই তোমাকে বিয়ে করতে করলো, কিন্তু ইয়েটা না মানে আমি করবো। বিয়েটা মানে বিয়ে মানে ভাই যখন বাড়িতে থাকবে না গো, তখন আমি মাঝে মাঝে তুমি মাঝে মাঝে বেড়ায় হয়ে গান জাগাবে, তাই না? সালা খাচ্চর, শুধু চা দেবো না, চা দেবো। এই তুমি কি মানুষ? তুমি তো বলেছিলে আমি একটা ইঁদুরে পাকা, আরে তুমি মাইরি একবারে গাছে পাকা। তবে এতো না, এতো কাতে এতো কোনে পাকা বেশি রড দেখি না। এই সালা খাচ্চর, তার আগে তোকে আমি একেবারে অবশ করে আমি শয়তান না জানোয়ার আমি নিজেই জানি না।
তাই তো কাউকে হাসতে দেখলে আমার কান্না পায়, কাউকে কাঁদতে দেখলে আমার আনন্দ হয়। বলছি শোন, আমার মাথাটা যখন ঠান্ডা থাকে না, তখন দুনিয়ার সব শয়তানগুলো আমার মাথায় এসে আড্ডা মারে। আমি তখন বুঝতে পারি না কি করবো। সেই ঠান্ডা মাথায় আমি তো মানুষ কোন। তুই আমাকে গরম করে দে, আমার ঠান্ডা মাথাটাকে তুই গরম করে দে, নাহলে তোকে আজ আমি আর কোনো ভয় নেই বৃষ্টি, বদমাসটা জ্ঞান হারিয়ে ফেলেছে। ও যদি আমার দাদা না হতো, যদি অন্য কেউ হতো, ওকে আমি উচিত শিক্ষাই দিতাম। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে তুমি ক্ষমা করে দাও। আমি জ্ঞান হালাইনি, বুকারা জ্ঞান হালাই না, বরং জ্ঞান গুলো এই দৃশ্যটা না আমি ফোনে তুলে লাগলে এটা বাবাকে দেখে গিয়ে বলবো, বাবা গো আমার তালে মাথা লাগে না। ঠাকুর 22 বছর ধরে এই অভিশপ্ত শাখা সিঁদুরের বোঝা আমি যার বয়ে বেড়াতে পারছি না। স্বামী নেই, তবু সিঁদুর মাথায় দিয়ে অন্যের সংসারে যে মঙ্গল কামনা করে চলেছি, তাতে আমার স্বামীর আত্মার যে অমঙ্গল হচ্ছে। তাই তাই এই নকল সিঁদুরটাকে এই মুহূর্তে আমি মুছে ফেলে দিচ্ছি। এই সিঁদুর আপনি মুছবেন না সোহিনী দেবী। কি আপনি আমার হাত ধরলেন? আমায় ক্ষমা করবেন। আমি জানি পরস্ত্রীকে স্পর্শ করা মহাপাপ। তাই তো গত 22 বছরের একটা দিনের জন্যও আমি আপনার ছায়াটুকু পর্যন্ত স্পর্শ করিনি। কিন্তু কেন জানি না আজ এক অজানা আতঙ্কে অস্থির হয়ে আমি আপনার হাত ধরতে বাধ্য হয়েছি। আতঙ্ক? হ্যাঁ, আতঙ্ক। এই সংসারে আমরা নকল স্ত্রীর পরিচয় থাকলেও এই সংসার এমনকি আমার সন্তানেরাও জানে আপনি আমার আসল স্ত্রী। সেই আপনি যদি এই নকল শাখা সিঁদুর ত্যাগ করে আপনার সেই অতীত পরিচয় ফিরে যেতে চান, তাহলে আপনার আর আমার সম্পর্কের মাঝে যে প্রশ্ন চিহ্ন উঠবে তার উত্তর আমি কেমন করে দেব সোহিনী দেবী? আজ আপনাকে দেখি আমার কি ইচ্ছে হচ্ছে জানেন? আমার দিকে ঘৃণার ধূপটা ছুঁড়ে মারতে পারি না, আপনাকে একটা প্রণাম করতে। সোহিনী দেবী, হ্যাঁ, 22 বছর ধরে আমরা একই ছাদের তলায় একই ঘরে রাত কাটিয়েছি, তবু একটা মুহূর্তের জন্য আপনার সংযমী মন কখনো অসংযমী হয়ে ওঠেনি। তাই এত সংযম আপনি কোথায় পেলেন সত্যেন বাবু? আমি তাই আমার স্বামী হলো দেবতা, আর আপনি হলেন আমার দেবতারও ঊর্ধ্বে। তাই আমি আপনাকে চরণ স্পর্শ করে আশীর্বাদ চাইছি। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার মতো সংযমী মন পাই, আমি যেন কখনো অসংযমী না হয়ে উঠি। সোহিনী দেবী, বাবা, এখানে দেখছি তো একেবারে নাটক শুরু হয়ে গেছে। কেমন নাটক? স্বামীকে প্রণাম করার নাটক নয়, বরং পরকালের চিন্তা করা বা পুণ্য করা। তাই নাকি? তাহলে একটা কাজ করুন, আপনার সারা রাত আপনার স্বামীর পা ধরে বসে থাকবেন, কারণ না আপনি অনেক পুণ্য সঞ্চয় করবেন। হ্যাঁ, আপনার ছেলের জন্য একটা কফি নিয়ে আসুন। আমি সিরিয়াল দেখছিলাম, তার সময় পাইনি, এখন অ্যাড হচ্ছে তাই বলতে এলাম। হ্যাঁ, আমার জন্য একটা কফি নিয়ে আসবেন। মা কফি আনবে না। না দিলে খাবে কি তুমি? একটু আগে বললে না তুমি কফি খাবে। হ্যাঁ, বলেছিলাম, এবং সেটা তোমাকেই বানাতে বলেছিলাম। তাতে কি হয়েছে বাবা? আমি এক্ষুনি তোদের জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। না, তুমি কফি বানাবে না। আমি বলছি তুমি কফি বানাবে না। কি বললেন? একটা কথা তুমি মনে রাখো বৌমা,
ও এ বাড়ির চাকরানি নয়, আমার স্ত্রী, তোমার শাশুড়ি। আচ্ছা তোমরা কি বলো তো, সামান্য কফি বানানোর কারণে তোমরা যদি এইভাবে চিৎকার চেঁচামেচি কেন করছো? আমি বড় কফিটা বানিয়ে নিয়ে আসি। সোহিনী, সামান্য কফি করাটা সহজ ব্যাপার হলেও পরিস্থিতিটা কিন্তু বড়ই কঠিন। বৌমা যদি এই সময় অন্য কোনো কাজে ব্যস্ত থাকতো তাহলে তোমার কফি করার কোনো প্রশ্নই উঠতো না। কিন্তু কিন্তু বৌমা ঘরে বসে বসে পায়ের উপর পা তুলে টিভি দেখবে, আর তুমি শাশুড়ি হয়ে তার জন্য কফি করে নিয়ে যাবে, এটা কিন্তু ঠিক আমার কাছে শোভনীয় লাগছে না। তাহলে আপনি কি মনে করছেন আপনার স্ত্রী পটের বিবি সেজে পায়ে পা তুলে বসে থাকবে আর আমি চাকরানি মতো ওনার সেবা করবো? তবে তুমি কি ভাবলে রঙের বিবিসে যে সং করবে সং? মোটেও না। প্রত্যেক সংসারে বইরা যা যা করে তোমাকেও ঠিক তাই তাই করতে হবে। মানে এবারে এতগুলো লোকের রান্না ঘর মোছা বাসিন্দা সব আমাকে করতে হবে? ছি, 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 ছি। তুই এসব চাকরানি হয়ে এবারই আসিসনি? তুই তো এবারই কুলবধূ হয়ে আসছিস। বাড়ির বউ বাড়ির কাজ করলে তাকে চাকরানি বলা যায় না গজে। তাছাড়া এতদিন আমার স্ত্রী এই সংসারে এই সমস্ত কাজ করে এসেছে। আপনার স্ত্রী করতে পারে, কিন্তু আমি করব না। কেন করবে? আমার জামাই বাবাজির কি টাকার অভাব? কত বড় অফিসার এখন দুটো চাকর চাকরানি রাখতে পারে, তাই না বাবাজি? আমি কোনো লাট সাহেব নই, আর আমার বাবার কোনো জমিদারি নেই। আপনার মেয়েকে রাজধানী সাজিয়ে রাখবার জন্য আমাকে চাকর চাকরানি পুষতে হবে। এমনিতে তুমি চাকর চাকরানি পুষে রেখেছো, এই বুড়ো বুড়ি দুটো তোমার রোজগারে বসে বসে খেতে লজ্জা করে না? কি আশ্চর্য! বুড়া বুড়িকে বুড়া বুড়ি না বলে ছোকরা ছোকরি বলবে। সোহিনীর কথায় তুমি কিছু কি বললে বৌমা? আমাদের এই শ্বশুর শাশুড়িকে তুমি বুড়ো বুড়ি বললে? কেন বললে? কেন বললে বলো? ওর কথা তুমি কিছু মনে করো না ভাই, কারণ আজকালকার দিনে শিক্ষিতা আধুনিকা বৌমাদের কাছে এই বেরোজগারের শ্বশুর আর ওই অকর্মণ্য শাশুড়িদের প্রতি তাদের যে নতুন সম্বোধন। ওর কথা তুমি কিছু মনে করো না বাবা, এমন কথা আমি কোনোদিন ভাবিনি বাবা। তুই না ভাবলেও বৌমার তো ভাবা দরকার ছিল যে তাকে এবাড়ির বউ করে মেনে নেওয়ার জন্য তোর বাবার কতগুলো যজমান তোর বাবাকে দিয়ে পুজো করায় না? তোর বাবা একদিন এই পুজো রোজগার দিয়ে তোদেরকে লেখাপড়া শিখিয়েছে। সেটা রথি জানলেও বৌমা তো আর জানে না। তাই বৌমাকে আজ শুধু আমি একটা কথাই বলতে চাই, মাগো এই বুড়ো বুড়িটা বহু কষ্ট করে এই ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছে, তাই এই ছেলেটা রোজগারের টাকায় বসে বসে খেতে এই বুড়ো বুড়ির কোনো লজ্জা করে না, বরং গর্ব হয়, গর্ব, ভীষণ গর্ব। আর সেই গর্বটাই এবার আমি খর্ব করব। গর্বের মতো কথা বলবো তুমি? কি করবে? মারবে? চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে বের করে দেবো। তুমি আমাকে জামাই বাবাজির এই নাবালকের মতো কথা শুনে আমার হাসি পেয়ে গেল। হাসি? জামাই বাবাজি তো জানে না ওর গায়ে হাত দিলে কত হাঁপা। একটিবার গায়ে হাত দিয়ে দেখাবি না, ওই চোদ্দ কুস্তিকে আমি জাল কাটিয়ে ছাড়বো। এই কাচ্চা ঠিক অদিন ছি, তুমি কি মানুষ? একটিবার আমার গায়ে হাত তুলে দেখো, তোমাদের ঘর বসিয়ে আমি যদি জেল না খাটিয়েছি তো আমার নাম তিন্নি নয়। হ্যাঁ গো, এসব উনি কি কথা বলে গেলে? হ্যাঁ গো, সত্যি কি উনি আমাদের এবার মিথ্যে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবে নাকি? সেটাই তো ভাবছি সোহিনী, এই মেয়েটাকে আমাদের বাড়ির বউ করাটাই কি আমাদের সব থেকে বড় ভুল হয়ে গেল? হ্যাঁ বাবা, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করব আমি। ও যদি ভদ্রভাবে এই সংসারে থাকতে চাই তো ভালো, তা না হলে সত্যি সত্যি একদিন আমি ওকে চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে বের করবো। আমি তোমাকে আবারও সাবধান করে দিচ্ছি, আমাকে যদি আমার গায়ে যদি হাত তোলার চেষ্টা করো তোমাদের সবাইকে না আমি জেলে ভরে দেবো। তবে রে শয়তানি, হতভাগা, কুলাঙ্গার, তোকে এতদিন আমি এই শিক্ষা দিয়েছি। ওরে ওরে হতভাগা, তুই কোনোদিন দেখেছিস আমি তোর মায়ের গায়ে হাত তুলেছি? তবে তবে তুই কেন বউ মায়ের গায়ে হাত তুললি? বল বল হতভাগা, বল বল কেন হাত তুললি? সত্যি বলি
মানা, এ কাজ আজ তোকে মানায় না। কেন মানায় না মা, কেন মানায় না? এই মেয়েটা আমার বাবার গায়ে হাত তুলতে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবো? হ্যাঁ করবি করবি, কারণ কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব? আমি কুকুর? তুই আমাকে চিনিস না, কিন্তু আমি তোকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তোর বাবাও কিন্তু আমাকে ভালো করে চেনে। আমি ইচ্ছে করি না জলে আগুন ধরিয়ে দেবো, আগুন! সেই আগুনে না আমি ইচ্ছা করে তোকে একেবারে পুড়িয়ে মেরে শেষ করে দিতে পারি। না রে মায়া, তা পারিস না, কারণ ওই মেয়েটা যে আজ এই গাঙ্গুলি বাড়ির গৃহবধূ। কি বলে? ওই মেয়েটা কি বলে? ওই মেয়েটা কেমন করে হলো? বাবা, ও বাবা, কি মায়ের কি কথা বলছে? মায়ের কথার অর্থ কি? জীবনের অর্থটাই যা অনর্থ হয়ে গেছে রে মা। দাদা, তাই তোর প্রশ্নের কোনো সঠিক উত্তর আমার জানা নেই। এই যে দাদা, তুইও কি এভাবে নীরব থাকবে? দাদা বল না। ভাগ্য যে আমাদের সবাইকে নীরব করে দিয়েছে রে বৃষ্টি। তাই তো আজ আমার চাকরি বাঁচাতে আর এই দুটো মানুষের মুখে দুটো খাবার তুলে দিতে ওই মেয়েটাকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। মাত্র 302 সপ্তাহ আমি বাড়িতে ছিলাম না, তার মধ্যে এত অঘটন ঘটে গেল। কিছু চিন্তা করো না তো না। আজকে আমি শয়তানকে চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে আমি তাড়িয়ে দেবো। আরে মা না, এখন এসব করাটা মোটেও উচিত হবে না। তুই তো ওদের বাপ বেটিকে খুব ভালো করেই চিনিস। ওরা যদি একবার থানায় গিয়ে আমাদের নামে নালিশ করে, তাহলে আমাদের শুধু জেলই হবে না রে, তোর দাদার চাকরিটাও হয়তো চলে যাবে। তাই বলছিলাম কি মা, হাজার কষ্ট হলেও একটু কষ্ট করে মানিয়ে নিতে পারবি না মা? আর কত মানিয়ে নেবে বাবা, কত মানিয়ে নেবে? এইভাবে মানিয়ে চলতে চলতে তুমিও দেখছি দিদির মতো ক্লান্ত হয়ে পড়বে। ক্লান্ত হয়ে পড়বে? মানে কি হয়েছে আমার কন্যা? জানি না, সে অনেক কাহিনী মা। দিদি আমাকে সব কথা খুলে না বললেও আমি বেশ বুঝতে পেরেছি দিদি বেশ আতঙ্কের মধ্যেই ভুগছে। দিদি কাকা বাবা, ওই শয়তান বোকা ছেলেটা দিদির সঙ্গে চক্রান্ত করছে। ওই শয়তান বোকাকে না, ওদেরকে না আমরা একেবারে শেষ করে দেব। বৃষ্টিদি, এই যে বন্যা বৌদি আপনার জন্য একটা চিঠি দিয়েছে। চিঠি? কিসের চিঠি? পড় না মা, কি লিখেছে আমার কন্যা? পড় না মা, পড়। দিদি চিঠি নিশ্চয় পড়বো। হ্যাঁ, দিদি লিখেছে। পূজনীয় বাবা ও মা, তোমরা আমার প্রণাম নিও। বৃষ্টিকে জানিও আমার ভালোবাসা। তোমাদের প্রতি এটাই আমার শেষ প্রণাম কিনা জানি না, কারণ এখানে আমি ভালো নেই। এই সংসারের অনেক গোপন রহস্য আমি জেনে ফেলায় যে কোনো সময় আমি খুন হয়ে হওয়ার আশঙ্কায় অস্থির হয়ে আছি। বৃষ্টিকে আমি অনেক কথাই জানাইনি, ও জানলে হয়তো আমাকে ছেড়ে যেতে চাইতো না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, সেই সঙ্গে বৃষ্টি ওকে বলছি, যদি কোনোদিন কোনো অস্বাভাবিকভাবে আমার মৃত্যু হয়, তাহলে বৃষ্টি যেন তার প্রতিশোধ নেয়। সেই সঙ্গে আমার স্বামীর দায়িত্ব গ্রহণ করে তাকে নিয়ে বৃষ্টি যেন সুখে সংসার করে। ইতি তোমাদের বন্যা।